আর 900 মানুষ যে মেরেছেন হামের টিকা না দিয়ে, তাদের জন্য কোথায় হবে যাদের আপনি তো সাংবাদিকতা করছেন প্রায় 30 বছর। 30 বছর। তো 30 বছর সাংবাদিক যদি আপনি হন, তাহলে আপনাকে সিনিয়র সাংবাদিক বলা যেতে পারে? সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। হ্যাঁ, এটা নিয়ে তো এখন একটা ওই যে তাৎক্ষণিকতার একটা তাৎক্ষণিকতার একটা আপনি উৎসব ধরে ফেলছেন, আমি চলছে। কেন বললাম? হ্যাঁ, চলছে। এটা আসলে হয়েছে কি, একটা জায়গা থেকে হয়েছে। যখন অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ডানপন্থার একটা বিকাশ ঘটে গেল আমাদের দেশে, জুলাই সকলেরই ছিল, সেই জুলাই আত্মসাৎ করে নিল একটা বিশেষ গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী। তখন কয়েকজন মানুষ কথা বলতে শুরু করলেন, প্রশ্ন করলেন, এবং এটা বেশ চোখে চোখ রেখে প্রশ্ন করবার মতো। এরা কারা? অনেকেই অবাক হলেন যে এই প্রশ্নগুলো তো করবার কথা না, নিশ্চয়ই এরা টাকা খেয়েছে, নিশ্চয়ই এদের কোনো একটা অভিসন্ধি আছে, কারণ এই টাকা খাওয়া ছাড়া, অভিসন্ধি ছাড়া যেন আসলে কিছু করা যায় না। দেশে যেন নৈতিকতা নাই, আদর্শ নাই, এই সব কিছু চিন্তাভাবনা থেকে, একটা স্থূল চিন্তা থেকে এই কয়েকজন 5-7 জন মানুষকে, তো এবং দেখা গেল যে তারা সকলেই সাংবাদিকতার সাথে জড়িত, এবং অনেকেই কমপক্ষে 30 বছর ধরে সাংবাদিকতার সাথে জড়িত, যেহেতু তাদের পরিচয় দেওয়া হচ্ছে সিনিয়র সাংবাদিক। কারণ ধরেন আমি একটি পত্রিকার উপসম্পাদক, কেউ আছেন সম্পাদক, কেউ আছেন অনেক দিন ধরে কাজ করেন না, কিন্তু কাজ করলেও অনেক সময় না প্রতিষ্ঠানটার নাম আমরা দিতে চাই না, কারণ আমার যে ব্যক্তিগত মত আমি দিচ্ছি, প্রতিষ্ঠান সবসময় যদি সেটা না মানে, যদি বলেন এটা তো তোমার ব্যক্তিগত মত, প্রতিষ্ঠানকে তুমি, অনেক সময় থাকে না, তো এই ব্যক্তিগত, যখন আপনি একজন কবি, যখন আপনি একজন সাংবাদিক, আপনার ব্যক্তিগত মতামত কিন্তু থাকবে। সব যে প্রতিষ্ঠান স্বীকার করবে তা কিন্তু নয়। প্রতিষ্ঠান যতক্ষণ স্বীকার করবে ততক্ষণ আপনি প্রতিষ্ঠানের। যখন আপনার সাথে প্রতিষ্ঠানের বিরোধ হয়ে যাবে, আপনি কিন্তু প্রতিষ্ঠানের নয়, হয় আপনি ছেড়ে দেবেন অথবা প্রতিষ্ঠান আপনাকে ছেড়ে দেবে। কাজেই আমরা ওই সুবিধাটা রাখি, আমরা নিজেরাই স্বাধীন সত্তা হিসেবে পরিচয় দিই সিনিয়র সাংবাদিক। আমরা কিন্তু বলি নাই যে আমাদেরকে সিনিয়র সাংবাদিক বলে, আমরা বলেছি আপনাদেরকে সাংবাদিক কলামিস্ট পরিচয় দেন। টেলিভিশনে যারা কাজ করেন তারাই সিনিয়র সাংবাদিক বলেছেন, তাদের বলতে বোধহয় ভালো লাগে, ভেবেছে একটু ভারী ভারী লাগে, কিন্তু আসলে কিছু না। আসলে মূল কথাটা হচ্ছে তারা যুক্তির সাথে পারছে না। তারা যদি যুক্তির সাথে পারতো তাহলে সিনিয়র কি জুনিয়র এটা নিয়ে কথা বলতো না। তারা তো ঠিক আছে, আপনি সিনিয়র সাংবাদিক বলুন, আপনি কোন কথাটা আপনার অসুবিধা লাগছে, কোন কথাটা মনে হচ্ছে যে আপনার অপ্রয়োজনীয়, অযৌক্তিক, সঙ্গতিবিহীন, সেটার বিরুদ্ধে আপনি বলুন। তা না বলে আপনি তার পেশা ধরে টান দিচ্ছেন কেন? তাতেই বোঝা যায় শুভঙ্করের ফাঁকি আছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে ধরেন আপনি যে কথাগুলো বলছেন, আপনি বলছেন বা আপনি যাদের কথাই বলছেন, ধরেন এখানে মাসুদ কামাল ভাই বলছেন, তুষার ভাই বলছেন, 5-7 জন বলছে। তো এটা তো বলার মধ্যে আমি কোনো মানে দোষ কিছু দেখছি না। কারণ ধরেন আপনার কথাটা সঠিক না, ধরলাম আপনি কথাটা সঠিক না, তো সঠিক না যদি আপনি বলেন, তাহলে তো আর ওই প্রান্তে যে থাকেন সে তো প্রমাণ করে দিতে পারে যে না, উনি সঠিক বলছে না। আপনার তো মতের মানে একটা মতের বিরুদ্ধে কথা বলার তো আপনার রাইট আছে। এখন যদি সেই কথাটা ঠিক না হয়, তাহলে তো সেটা সহজেই প্রমাণিত হয়ে যাবে যে উনি ভুল বলছে। কিন্তু আপনি কথা বলছেন, আমি আপনার কথা দেখে মুগ্ধ হয়ে শুনি, আপনার টকশোগুলো দেখি, আপনি যুক্তি ছাড়া কথা বলেন না। তো এবং হাস্যকর ব্যাপার যে এই 5-6 জন তারা প্রত্যেকেই যুক্তি নিয়ে কথা বলে। এখন তারা কথা বলে, তারা যে কার পক্ষে যাবে, কারণ আমি আপনাকে দেখেছি, আপনি কিন্তু মানে 24 জুলাইয়ের আগে কিন্তু আপনি আওয়ামী লীগ গভর্নমেন্টের অনেক সমালোচনা করেছেন কিন্তু আপনি। নিশ্চয়ই মাসুদ কামাল ভাই করেছে, আর আনিস আলমগীর ভাই করেছে, বা লিখিত বই আছে আমার। লিখিত বই আছে আপনার। তাহলে এখন মানে আপনাকে আর একটা জিনিস যদি এটার সাথে কনফ্লিক্ট করি, আমি একটা প্রোগ্রামে দেখলাম যে একজন বলছে যে কয়েকজন সাংবাদিক আছে যারা নাম দেয় সিনিয়র সাংবাদিক, তারা মিথ্যা কথা বলছেন, তাদের কথাগুলো বন্ধ করাইতে হবে। তো মানে যুক্তি দিয়ে কথা বলুক, আপনার সাথে বন্ধ করাইতে হবে কেন? মানে আপনাকে আনা যাবে না কোথাও, এই ধরনের কথা বলার মানে কি? এটা হচ্ছে কি, এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এবং এটা কিন্তু আজকের নয়। আপনি দেখুন, যখন আওয়ামী লীগের সময়ে 14 সালে একক নির্বাচন হলো, 18 সালে রাতের বেলা নির্বাচন হলো, 24-এ আমিডামি নির্বাচন হলো, তখন আমি নিজে লিখেছি বাকিদের কথা শোনা হবে না। আমার একটা লেখার শিরোনাম ছিল যে আপনারা শুধু নিজেরাই কথা বলবেন, বাকিদের কথা শুনবেন না। তখন বলা হয়েছে আপনি বিএনপি জামাত, আপনারা অগ্নি সন্ত্রাসীদের পক্ষে কথা বলছেন। 24-এর যখন গণ অভ্যুত্থান হলো, তখন ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে
ছাত্রদের কি স্পর্ধা, তারা প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে বলে। তখন আমরা লিখেছি যে স্পর্ধা শব্দটি রাজনীতিতে মানায় না। আজকে টেবিলের ওই প্রান্তে আপনি আছেন, আমরা টেবিলের এই প্রান্তে, কখনো প্রান্ত বদল হবে, কিন্তু স্পর্ধা কখনোই উচ্চারণযোগ্য নয় রাজনীতিবিদদের পক্ষে। কারণ প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে, জবাবদিহিতার আওতায় আপনাকে আসতে হবে। এটা স্পর্ধা হিসেবে বাতিল করার যে চেষ্টা, সেটাই কর্তৃত্ববাদী শাসন। কাজে ওই যে বিষয়গুলো, এটার বিরুদ্ধেই তো 24-এর গণ অভ্যুত্থান হলো, গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা। আপনি তারপরে দেখুন কি হলো, অন্তর্বর্তীকালীন সরকার যখন তৈরি হলো, আমরা কি চেয়েছিলাম? আমরা তখন দেখেছিলাম গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না, এই তো স্লোগান উৎকীর্ণ ছিল, গ্রাফিতি লেখা হয়েছিল। আপনি অসাম্প্রদায়িক গান আমরা শুনেছি, ধনধান্যে পুষ্পে ভরা মুক্তির মন্দিরে সোপান্তলে। তখন কোন বালিকার গায়ে কোন পোশাক, কেউ কি কোনো প্রশ্ন করেছে? যে যার মতো করে আন্দোলন করেছে। হাজার হাজার নারী বেরিয়ে এসেছে 16ই জুলাই। আপনার তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানে। তারপরে আপনি কোথা থেকে আপনি দেখলেন যে একটা প্রশ্নের পর প্রশ্ন আসতে শুরু করলো, নারীরা আর কোথাও নাই, তাদেরকে অস্বীকার করতে শুরু করা হলো। আপনার সঙ্গীত বন্ধ হয়ে গেল, বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ হলো, আপনার কাওয়ালি শুরু হয়ে গেল, আপনার মুক্তিযুদ্ধকে একের পর এক বিতর্কের বিষয় হিসেবে চিহ্নিত করা হলো। বঙ্গবন্ধু সহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলো। আপনার ঘটনার 5 মাস পরে, 24 আগস্টের 5 মাস পরে বুলডোজার দিয়ে অন্তত 3বার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, আপনার বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ। এগুলো কিসের ইঙ্গিত দেয়? এগুলো ইঙ্গিত দেয় যে এখানে একটা ডানপন্থার, উগ্রবাদী ডানপন্থার সাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটে গেল, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সরাসরি পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হলো। আমরা সরকারের এক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টাকে শুনলাম, সে বয়ান দিতে শুরু করলো মুক্তিযুদ্ধের। সে 72-75-এর বিভিন্ন রকম দুঃশাসনের কথা বলতে শুরু করলেন। তিনি কয়েকদিন আগে শুনলাম মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলছেন যে জুলাই জাদুঘরে 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের বিভিন্ন চিহ্ন রাখা হয়েছে। আমি খুব বিস্মিত হলাম। আপনি একজন ব্যক্তি অথবা একটি সরকারের অংশ ছিলেন, আপনি ঠিক করে দেবেন 72 থেকে 75 পর্যন্ত দেশে কী কী অবিচার অন্যায় হয়েছে? এটা তো একটা বিতর্কিত বিষয়। আপনি 72 থেকে 75 পর্যন্ত আপনি যদি গণমাধ্যমগুলো আপনি গবেষণা করে দেখেন, বৈশ্বিক গণমাধ্যমও ছিল তখন। একটি সদ্য প্রসূত রাষ্ট্র কেবল মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশে তৈরি হয়েছে। সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্মগ্রহণকারী বাংলাদেশ, একটা দরিদ্র বাংলাদেশ, যার 1.5 কোটি মানুষ চলে গেছিল পাশের দেশে শরণার্থী হিসেবে, তারা ফেরত আসছে। ব্রিজ নাই, কালভার্ট নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে, খাদ্য নাই, বস্ত্র নাই, এরকম একটা, যাদেরকে তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছে, ওই রকম একটা কিছুই নাই একটা সময়ে। আপনি কেবল একটা রাষ্ট্র তৈরি হচ্ছে, তখন আপনি বলছেন সেই দেশের যিনি প্রধান নেতা, তিনি নাকি নিজের দেশের মানুষকে গুলি ছুঁড়ে মারতে শুরু করেছেন। কেন তিনি মারবেন? তিনি যদি মারবেন তাহলে তার জীবনের 3 ভাগের 1 ভাগ তিনি কেন জেলে ছিলেন? এবং আপনি দেখুন যে বাকশালের এত সমালোচনা করা হয়, বাকশাল পাশ হয়েছে আইন হিসেবে আপনার জানুয়ারিতে, কিন্তু কার্যকর হয়েছে 1975 সালের 6 জুন। তার 2 মাস 9 দিন পরে বঙ্গবন্ধুকে 22 জন সদস্য সহ তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়, 10 বছরের শিশু সন্তান সহ। আপনি জানেন ভারত, পাকিস্তান, বাংলাদেশের সব দেশেই সরকার বা রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। আমাদের এখানে জিয়াউর রহমান নিহত হয়েছেন, বেনজির ভুট্টো নিহত হয়েছেন, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নিহত হয়েছেন, জিয়াউল হক নিহত হয়েছেন, অনেকেই। কিন্তু এই পরিবারের 22 জন সদস্য সহ কোন দেশের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তার একটা আদর্শ, সেই আদর্শটা এত শক্তিশালী ছিল যে তার কোনো বংশকেও রাখা যাবে না। এটাই হচ্ছে বাকশাল। কারণ আপনি বলতে পারেন বাকশাল তো অনেক সমালোচিত, অবশ্যই সমালোচনা আপনি করবেন, সমালোচনা থাকবে সব কাজের, কিন্তু তার জন্যে আপনি তাকে মেরে ফেলতে হচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই একটি শক্তিশালী
সারবস্তু সেখানে আছে, যেটাকে জাতীয় সরকার যদি আমরা বলি খুব ভুল হবে না। 4টি পার্টি সেখানে ছিল, এক দল ছিল না। যাই হোক, বিষয়গুলো অনেক বিতর্কিত। আমি বলছি না যে এটা আপনাকে মেনে নিতে হবে, কিন্তু তাই বলে আপনি এটাকে একটা রং দিয়ে জুলাই জাদুঘরে যদি আপনি এটা স্থাপন করতে চান, আপনার ওই সাম্প্রদায়িক রাজনৈতিক অভিসন্ধি কিন্তু আর লুক্কায়িত থাকে না। এই সাম্প্রদায়িক রাজনৈতিক অভিসন্ধি সরকারের অনেকভাবে বেরিয়েছে এবং সেইটা আমরা কিন্তু এই জুলাই জাদুঘরেও দেখতে পাই। মুক্তিযুদ্ধ জাদুঘর এই ঢাকা শহরে সরকারিভাবে নেই, সারা দেশে একটিও নেই। যেটি আছে সেটা ব্যক্তিগত ট্রাস্টের মাধ্যমে তিলে তিলে গড়ে ওঠা। আর ঢাকা শহরের সবচেয়ে দামি জায়গাটিতে এত বড় একটি জাদুঘর আপনি তৈরি করছেন কেন? মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার জন্যে, 25শে মার্চকে ভুলিয়ে দেওয়ার জন্যে, ভাষা আন্দোলনকে ভুলিয়ে দেওয়ার জন্যে? এই মূল যে জাদুঘর সেটিও তো এটার 10 ভাগের 1 ভাগ না। তাহলে মূল জাদুঘরের একটি প্রান্তেই তো হতে পারত জুলাই জাদুঘর। আপনি যার যতটুকু প্রাপ্য ততটুকু দেন না। আপনি একটা সমকালীন ঘটনা, নিজেদের ভেতরকার একটা ঘটনা, একটা সরকার দুর্বৃত্তপনা করেছে, কর্তৃত্ববাদী শাসন করেছে, স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন, তার জন্য আপনি এত বড় একখান জাদুঘর করবেন। আগামীতে যখন আপনারা করবেন স্বৈরাচারী আচরণ, তখন কোথায় করবেন জাদুঘর? আর 900 মানুষ যে মেরেছেন হামের টিকা না দিয়ে, তাদের জন্য কোথায় হবে জাদুঘর? কিন্তু আবার সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।